জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা দুপুর থেকে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু। দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি দপ্তর পেলে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা নতুন পুরাতন ঢেলে সাজানো হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথম মন্ত্রিসভার বৈঠক বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণের প্রস্তুত সচিবালয়ে। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। পাকিস্তান সফরের আমন্ত্রণ, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ মোদির। এবং কাগজে কলমে গুরুত্বহীন ম্যাচে ইতিহাসের সূচনা নেপালের। 12 বছরের প্রথম জয়, স্কটল্যান্ডকে হারালো 7 উইকেটে। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল 11টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটের মহড়া দেয়া হয়। এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয় সিসিটিভি ক্যামেরার আওতায়। নির্ধারিত সূচি অনুযায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয় দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন তিনি। বিকেলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বুধবার বিকেল 3টায়। সচিবালয়ের নতুন 1 নম্বর ভবনের 3য় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে এরই মধ্যে সচিবালয়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। অনেক মন্ত্রণালয়ের করিডোরে বসেছে নতুন ফুলের টব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম সরিয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ফলক। মন্ত্রণালয় বিভাগগুলোর কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণ করতে ফুল নিয়ে প্রস্তুত রয়েছেন। নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস করা উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ। বুধবার সচিবালয়ের নতুন 1 নম্বর ভবনের 3য় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক হবে। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছি তার কাছে। 11তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর আজ প্রথম কর্মদিবস পালন করছেন তারেক রহমান। আমরা আজকে সকালবেলা প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমে জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত সেই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে
শ্রদ্ধা নিবেদন করেন এবং পরবর্তীতে কিন্তু তিনি সচিবালয়ে আসবেন, সেই প্রস্তুতি কিন্তু সচিবালয়ে নেওয়া হচ্ছে। আজকে মন্ত্রিসভার বৈঠক, প্রথম যে বৈঠক এই সরকারের আমলে, নতুন সরকারের যে প্রথম বৈঠক, সেটি কিন্তু বিকেল 3টা নাগাদ অনুষ্ঠিত হবে। সেই বৈঠক ঘিরে কিন্তু সচিবালয়ে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এছাড়াও আরেকটি বিষয় জানাতে চাই যে সচিবালয় ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে যে নতুন সরকারের মন্ত্রিসভা বৈঠক, সেই মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত যা মন্ত্রীরা রয়েছেন তারা হয়তো কথা বলবেন। তো আমরা এই অপেক্ষা রয়েছি। দর্শক, এই ছিল বাংলাদেশ সচিবালয় থেকে সর্বশেষ। দর্শক, সচিবালয় থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইসমাইল সিরাজি। এরপর চলে যাব অন্যান্য সংবাদে। দীর্ঘ 2 দশক পর ক্ষমতার পালা বদলে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 50 সদস্যের এই মন্ত্রিসভায় অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে গঠন করা হয়েছে রাষ্ট্র পরিচালনার কাঠামো। রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। অর্থনীতি, প্রশাসন, শিক্ষা ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে কেমন হবে নতুন সরকারের পথচলা, সেই দিকে এখন নজর সবার। ক্ষমতার পালা বদলের এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 2 দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই নতুন অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিয়ে তিনি গঠন করেছেন 50 সদস্যের নতুন মন্ত্রিসভা, যেখানে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে সাজানো হয়েছে রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীও শপথ নেন। এরপর গভীর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে নতুন মন্ত্রিসভার দপ্তর বন্টন চূড়ান্ত করে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম। প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ, যা রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দপ্তর হিসেবে বিবেচিত। বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দলের শীর্ষ নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর খলিলুর রহমানকে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়িত্বে আছেন ইকবাল হাসান মাহমুদ, আর আইন ও বিচার বিভাগের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আনম ও এহসানুল হক মিলনকে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জহিরুদ্দিন স্বপনকে। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্য, এই 3টি গুরুত্বপূর্ণ খাতের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমিরুর রশিদকে। সড়ক, রেল এবং নৌ, এই 3টি বড় যোগাযোগ খাতের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম, যা দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রীদের মধ্যেও গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করা হয়েছে। শামা ওবায়দ ইসলাম পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব, আর সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন কৃষি, মৎস্য ও খাদ্য খাতের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ববি হাজ্জাজকে দেয়া হয়েছে শিক্ষা ও প্রাথমিক শিক্ষার প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়া যুব, ক্রীড়া, পরিবেশ, স্বাস্থ্য, তথ্য, গৃহায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালন করবেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি 299টি আসনের মধ্যে 212টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে তারা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে উল্লেখযোগ্য সংখ্যক আসন। নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। নতুন এই মন্ত্রিসভা দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অভিজ্ঞ রাজনীতিক ও নতুন নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই সরকার এখন দেশের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো সহ সব খাতে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছে। জনগণের প্রত্যাশা এখন এই নতুন নেতৃত্ব দেশকে স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি। জামায়াত আমির বলেন, যে জুলাইয়ের কারণে 2026-এ জাতীয় নির্বাচন হয়েছে, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে। তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর, এই আবর্জনা ময়লা, ড্রেইনের ময়লা, ছড়ার ময়লা থেকে করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের উপরে পড়ে। এ মানুষগুলো ভালো হয়, সমাজের জন্য দরদি হয়, দায়িত্ববোধ সম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি। আমাদের ছোট্ট একটা দেশ, আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। আজকে এই বার্তা দেওয়ার মাধ্যমে আমি আমার এই এলাকার সহকর্মীবৃন্দকে বলবো যে প্রতিদিন ফজরের পরে, আজকে এটা লোক দেখানো নয়, এটা দিয়ে শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে। 1 ঘন্টা পারলে আরও ভালো। এরপরে যার যার কাছে পারিবারিক পেশাগত দায়িত্বে তারা ছড়াই পড়বে, সমাজের অন্যান্য সেবায় ছড়াই পড়বে। কিন্তু এখন থেকে আমাদের এই এলাকাটা আমরা চাচ্ছি একটা মডেল এলাকা হিসাবে গড়ে উঠুক। আমরা সরকারের ফান্ড পাই না পাই, সরকার আমাদেরকে কি দিবে না দিবে এটা তোয়াক্কা আমরা করব। তবে আমরা আশা করব, দাবি রাখবো, এই এলাকার ন্যায্য পাওনার থেকে সরকার যেন এলাকাকে বঞ্চিত না করে। এই এলাকায় আমি শুধু ওয়াদা করি নাই, আমাদের সাথে আরও যত প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলের ওয়াদা ছিল যে একটা ভালো মিরপুর কাফরুল আমরা গড়ব। এখন সবার সমবেত দায়িত্ব, আমি সকলের সহযোগিতা চাই। আমরা পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বুধবার সন্ধ্যা 6টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে এ সভা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমজান। সারা বিশ্বের ইসলামী ধর্মাবলম্বী বা মুসলিমদের কাছে এই মাসটির গুরুত্ব অপরিসীম। পুরো মাস জুড়ে রোজা রাখেন তারা। বাংলাদেশ সহ বিশ্বের বেশ কিছু দেশে নিজস্ব চাঁদ দেখা কমিটির মাধ্যমে রমজান মাস ও কবে থেকে রোজা রাখা হবে সেটি নির্ধারণ করা হয়। ইসলামী বিধান অনুযায়ী মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করে থাকে। চন্দ্রবর্ষে 12 মাস, প্রতিটি মাস 29 বা 30 দিনের হয়ে থাকে। চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাসও 29 বা 30 দিনের হয়। রমজানকে ঘিরে চট্টগ্রামের মিরসরাইয়ে লেবুর দাম 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। 3 দিন আগে এক হালি লেবু বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা, এখন সেই লেবু বিক্রি হচ্ছে 100 টাকায়। লেবুর দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে গেল কয়েক বছরের তুলনায় শসা, বেগুনের দাম সহনীয় রয়েছে। দাম বেড়েছে কাঁচামরিচের, প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা দরে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি চিকন বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, টমেটো 60 থেকে 70 টাকা, গাজর 40 থেকে 50 টাকা, মূলা 30 টাকা, পেঁপে 35 থেকে 40 টাকা, শসা 50 থেকে 60 টাকা থেকে বেড়ে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানের চাহিদা বেশি থাকে, তবে এবার লেবুর মৌসুম আসেনি এখনো। এমন সময় রোজার মাস পড়েছে, মৌসুম ছাড়া দাম কমার সম্ভাবনাও কম বলে জানান তারা। তবে ক্রেতারা বলছেন, রমজান মাস শুরু হয়েছে তাই দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। প্রত্যেক বছর রোজা আসলেই নানা অজুহাতে দাম বাড়িয়ে দেওয়া হয়।
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার এক সরকারি বিবৃতিতে বলা হয়, পারস্পরিক সুবিধাজনক সময়ে তারেক রহমানকে পাকিস্তানে আসতে আমন্ত্রণ জানান দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল। এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রতিনিধিত্বকারী হিসেবে ঢাকায় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন পরিকল্পনা মন্ত্রী ইকবাল। এরপর তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তার নির্বাচিত হওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানান তিনি। সাক্ষাতের সময় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। ইকবাল বৈঠকের সময় আঞ্চলিক সংযোগ উন্নত করতে এবং দক্ষিণ এশিয়ার জন্য একটি ভাগ করা ভূ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির জন্য পাকিস্তান বাংলাদেশ জ্ঞান করিডোর তৈরির প্রস্তাবও করেন মন্ত্রী। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি হস্তান্তর করেছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানকে সুবিধাজনক ও যত দ্রুত সম্ভব ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদী। মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য জানান ওম বিড়লা। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক শেষ করেছেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং সুবিধাজনক ও দ্রুততম সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। ওম বিড়লা আরও জানান, চিঠিতে ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবারে খেলার খবর। দুই দলেরই আগে বিদায় নিশ্চিত হয়েছিল, তাই টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল ও নেপাল জাতীয় ক্রিকেট দলের ম্যাচটি ছিল কাগজে কলমে গুরুত্বহীন। তবে নেপালের জন্য এটি হয়ে থাকলো ইতিহাসের অংশ। দীর্ঘ 12 বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল তারা। ওয়াংখেড়েতে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে 7 উইকেটের বড় ব্যবধানে হারায় নেপাল। 171 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 54 বলে 74 রানের উদ্বোধনী জুটি গড়ে ভিত গড়ে দেন কুশাল ভুরতেল ও আসিফ শেখ। আসিফ 27 বলে 33 এবং ভুরতেল 35 বলে 43 রান করেন। অধিনায়ক রোহিত পগেল যোগ করেন 14 বলে 16 রান। এরপর দীপেন্দ্র সিং আইরি ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। 23 বলে 4 ও 3 ছক্কায় 50 করে অপরাজিত থাকেন তিনি। গুলশান ঝা 17 বলে 24 রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এর আগে টস হেরে ব্যাট করে মাইকেল জোনসের 45 বলে 71 রানের ইনিংসে 7 উইকেটে 170 তোলে স্কটল্যান্ড। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা দুপুর থেকে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু। দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি দপ্তর পেলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নতুন পুরাতনে ঢেলে সাজানো হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথম মন্ত্রিসভা বৈঠক বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে প্রস্তুত সচিবালয়। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। পাকিস্তান সফরের আমন্ত্রণ, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ মোদির। এবং কাগজে কলমে গুরুত্বহীন ম্যাচে ইতিহাসের সূচনা। নেপালের 12 বছরের প্রথম জয়, স্কটল্যান্ডকে হারালো 7 উইকেটে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।